আমি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, আমি আলোচনা করেছিলাম সিক্সথ পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স। এটা জাস্ট বলে যে টাইম ইভলিউশন অফ দ্য স্টেট ভেক্টর psi is a function of time, কারণ স্টেট ভেক্টর মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, is governed by the Schrodinger equation. এটা হচ্ছে Schrodinger equation. I h cut d by dt of psi, partial derivative of psi with respect to time must be equal to operator h acting on the state vector psi, where h hat is the operator called the Hamiltonian associated with the total energy of the system. এটা আলোচিত হয়ে গেছে, আর কিভাবে হ্যামিল্টনিয়ান গঠন করবে সেটা আলোচনা করেছি। ওকে, এখন Schrodinger ইকুয়েশন আমাকে কি দেয়? আমাকে দেয় যে তুমি যদি তোমার সিস্টেমটাকে প্রিপেয়ার করো in some initial at time t equal to 0, at time t equal to 0 you have prepared your system in some particular state, so you know the state of the system at such a moment in time which I call t equal to 0. তারপরে সিস্টেমটা আর আনডিস্টার্ব, এখন সিস্টেমটাকে আনডিস্টার্ব রেখে দাও। তুমি যখন সিস্টেমটার স্টেট কোন স্টেটে থাকবে এটা প্রিপেয়ার করছিলে, তখন অফকোর্স সিস্টেমটার উপরে ডিস্টারবেন্স তুমি ক্রিয়েট করে সিস্টেমটাকে একটা নির্দিষ্ট স্টেট যখন ফেললে, তারপরে আর কোনো ডিস্টারবেন্স হলো না সিস্টেমটার, তারপরে আর কোনো মেজারমেন্ট করলে না, তুমি ইউ লেট দ্য সিস্টেম ইভলভ উইথ আনডিস্টার্বড। এই অবস্থাতেও কিন্তু সিস্টেমের স্টেট পরিবর্তিত হতে পারে ডিপেন্ডিং আপন দ্য হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনিয়ানে কিন্তু বাইরে থেকে কি ডিস্টারবেন্স হচ্ছে সেটা হ্যামিল্টনিয়ানে নেই। ওকে, ধরো বাইরে থেকে there is no disturbance like any measurement, সিস্টেমের ভেতরে যে পার্টস গুলো আছে তাদের মধ্যে একটা ইন্টারাকশন হতে পারে, সেই ইন্টারাকশনের কারণে সিস্টেমের ওয়েট অথবা স্টেট ভেক্টর চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটাই তোমাকে Schrodinger ইকুয়েশন দিয়ে আমরা পাচ্ছি ফ্রম দ্য Schrodinger ইকুয়েশন। মাঝখানে কিন্তু আমি কোনো মেজারমেন্ট করিনি, at t equal to 0 সিস্টেমটাকে প্রিপেয়ার করেছি in some initial state, then I allow the system to evolve by itself. তাহলে Schrodinger ইকুয়েশন দ্বারা সলভ করে আমি কি পাবো? I'll get the state of the system at a later time t. এই মাঝখানে কোনো মেজারমেন্ট আমি করি নাই, তাহলে Schrodinger ইকুয়েশন ইয়ে করবে। কারণ Schrodinger যদি মাঝখানে আমি মেজারমেন্ট করতাম তাহলে সিস্টেমটার স্টেট হঠাৎ করে অ্যাব্রাপ্টলি পরিবর্তিত হয়ে একটা আইগেন স্টেট যেই ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করলাম, সেই ফিজিক্যাল কোয়ান্টিটি করেসপন্ডিং যে অপারেটর আছে সেই অপারেটর একটা আইগেন স্টেটে হঠাৎ করে কোল্যাপস করে যেত, তখন আর Schrodinger ইকুয়েশন খাটতো না। ওকে, এটাও আলোচনা করেছেন গত ক্লাসে। এখন যেটা করতে চাই এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু সলিউশন অফ দ্য Schrodinger ইকুয়েশন কিভাবে করব। আপাতত আমার ডকুমেন্ট ক্যামেরা যাওয়ার আগে এখানে একটু আলোচনা করি, তাতে আমার তাড়াতাড়ি হবে। দ্য Schrodinger ইকুয়েশন হচ্ছে এটা বিশ্ববিখ্যাত ইকুয়েশন। কতগুলো ফিজিক্সে কতগুলো বিখ্যাত ইকুয়েশন আছে, F equal to dp by dt আর mc স্কোয়ার্ড, চারটা ম্যাক্সওয়েলের সূত্র, আর এই Schrodinger ইকুয়েশন। আর একটা হচ্ছে হাইজেনবার্গের uncertainty principle যে ইকুয়েশন লেখে, ডেল্টা এক্স ডেল্টা পি ইকুয়াল টু গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আইএইচ কাট। এগুলো হচ্ছে বিখ্যাত ইকুয়েশন, সবাই জানে, ইভেন ফিজিসিস্ট না তারাও জানেন। এই সমস্ত ইকুয়েশন তোমার টি শার্টের প্রিন্ট করে লোকে ছেলেমেয়েরা ঘুরে বেড়ায়। যাই হোক, এটা একটা বিখ্যাত ইকুয়েশন, Schrodinger ইকুয়েশন। এখন এখানে যে অপারেটরটা আছে সে অপারেটর হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর। হ্যামিল্টনিয়ান করেসপন্ডস টু এনার্জি। এনার্জি একটা ফিজিক্যাল ভ্যারিয়েবল, ডাইনামিক্যাল ভ্যারিয়েবল, এনার্জি একটা মেজারেবল, তার করেসপন্ডিং একটা অপারেটর আছে, এটাকে বলে হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে এই Schrodinger ইকুয়েশন যদি সলভ করতে চাই, আমাকে এই হ্যামিল্টনিয়ান অপারেটরের আইগেন ভ্যালু কি জানতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম প্রতিটা আইগেন ভ্যালুর জন্য করেসপন্ডিং আইগেন ভেক্টরস গুলো কি জানতে হবে। ডিজেনারেসি থাকলে সেই ডিজেনারেট আইগেনগুলো আমাকে জানতে হবে। তার মানে I have to solve the eigenvalue equation for H.
ওকে, আগে আমাকে প্রথমে এইচ এর আইগেনভ্যালু স্পেকট্রাম এবং আইগেনভেক্টরস গুলো জেনে নিতে হবে। সো দিস ইজ কল্ড ইকুয়েশন 2, এই যে ইকুয়েশনটা আছে, দিস ইজ কল্ড দি আইগেনভ্যালু ইকুয়েশন ফর দি অপারেটর এইচ। এইচ অ্যাক্টিং অন KTN, আমি আমার নোটেশন এমন যে অ্যাজ ইফ এইচ এর আইগেনভ্যালু গুলো ডিসক্রিট এবং অ্যাজ ইফ কোনো ডিজেনারেসি নাই। ডিসক্রিট না হয়ে যদি কন্টিনিউয়াস হতো এবং যদি ডিজেনারেসি থাকতো তাহলে আমি আমার নোটেশন অ্যাপ্রোপ্রিয়েটলি পরিবর্তন করতে পারবো, কিন্তু এই মুহূর্তে নোটেশন কমপ্লিকেটেড নেই। ওকে, তাহলে দিস ইজ দ্য আইগেনভ্যালু ইকুয়েশন ফর দ্য হ্যামিল্টনিয়ান অপারেটর। এটা আমাকে আগে সলভ করে নিতে হবে, এটা জানতে হবে আমাকে। আমি ধরে নিচ্ছি যে আমি জানি এই আইগেনভ্যালু স্পেকট্রাম কি, আমি জানি এই আইগেনভ্যালুস গুলো কি কি জানি, ইনফিনিট সংখ্যক হলে সবগুলোই জানি, এবং প্রতিটা আইগেনভ্যালুর করসপন্ডিং আইগেনকেটস গুলো কি জানি। So this set of eigenvectors, this set of eigenvectors ket En n equal to 1, 2, 3 up to infinity, they form a complete orthonormal set of basis vectors for the Hilbert space. They form a basis, এবং তারা orthonormal, at the same time normalized. They form a basis for the Hilbert space. That means any vector in the Hilbert space can be expanded as a linear combination of these eigenkets of H. Okay. The orthonormality and the completeness conditions for this base set are written as, আমি কিন্তু কোন বেসিসটা নিচ্ছি, I'm taking the eigen basis of the Hamiltonian. এটা আমি বলে নিচ্ছি আগে থেকেই, কারণ হ্যামিল্টনিয়ানের আইগেন বেসিস এত ইম্পর্টেন্ট, তার কারণ হ্যামিল্টনিয়ান অপারেটরটা শর্ডিঙ্গার ইকুয়েশনে আসে। So I got to know the eigenvalue spectrum of the Hamiltonian operator and the corresponding eigenvectors. The eigenvectors of the Hamiltonian, a set. This set forms a basis for the Hilbert space, called the eigenbasis. Tara orthonormal. Orthonormal hole eta hobe En Em delta Nm, eta correct kore nebe, eta sin Em bra En ket Em, scale, that is the scalar product between ket En and ket Em. En ta bae order hoche En tarpor Em. This is like multiplication by bra En on ket Em. Eta hoche delta Nm. এটাই হচ্ছে orthonormality, আর completeness হচ্ছে sum over n ket En bra En is equal to identity of completeness condition. So this eigenbasis, for that matter any basis, has to be complete. যে কোনকে অর্থোনর্মাল হতে হবে এমন কোনো কথা নেই, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হলেই চলে, কিন্তু আমার সুবিধার্থে আমি এগুলোকে অর্থোনর্মালাইজ করে নিয়েছি। অটোমেটিকলি অর্থোগোনাল হবে যদি দে বিলং টু ডিফারেন্ট আইগেনভ্যালুস, বিকজ আমার এইচ অপারেটর হচ্ছে হার্মিশন অপারেটর। ডিজেনারেসি থাকে প্রতিটা আইগেনভ্যালু, যে কোনো আইগেনভ্যালুর যদি ডিজেনারেসি থাকে তো সেগুলো আমি নিজে অর্থোনর্মাল করে নেই, একবার বলেছি আগে, তাই এখানে কারেকশন করে নেবে En the eigenbasis of H, তার মানে এটা এই বেসিস সেট H এর eigenvector গুলোকে আমি বেসিস হিসেবে ব্যবহার করছি। They provide a representation for vectors and operators in space. This representation is called the energy representation. Okay. এখন ধরা যাক, now suppose we know the state vector ket psi at 0, এটা টাইম 0 তে আমি স্টেট ভেক্টর জানি, এই যে ket psi 0 আমার হাতে সিস্টেমটাকে এই স্টেটে প্রিপেয়ার করেছি। Then how do we find the state vector psi of t at a later time t by solving the Schrodinger equation? Schrodinger equation আমাকে কি দেয়? If I know the state vector at some earlier time, state vector at a later time, by solving that differential equation. Okay. আচ্ছা, কিভাবে সলভ করব আমি বলি। By expanding psi of 0 in the eigenbasis of H. Psi of 0 এই কেটটা আমার জানা আছে, এটাকে আমি expand eigenbasis of H. Psi of 0 equal to Cn0 at time, 0 টা time, sum over n Cn0 ket কি, এই Cn0 টাকে বলা হয় এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট।
C1 0 হচ্ছে ket E1 এর কোএফিসিয়েন্ট, C E2 এর কোএফিসিয়েন্ট at time 0. At time 0, I have expanded the state vector psi of 0 in kets of the Hamiltonian operator. করাই যাবে কারণ eigenkets গুলো they form a basis. আর এই কোএফিসিয়েন্টস গুলো আমার জানা আছে because I know this. Ket psi of 0 আর এই eigenkets গুলো কি এটাও আমি জানি। তাহলে তো বলো দেখি CN0 গুলোকে আমি কিভাবে লিখব? এভাবে যদি CN0 কে কিভাবে লিখব? আমি এটা একটু হিন্ট মানে এটা একটু স্টপ শেয়ার করে আমি ধরো ওটা ওইভাবে লিখলাম। আমার স্টেট ভেক্টর psi of 0 at time 0 আমার স্টেট ভেক্টর জানা আছে। এই জানা স্টেট ভেক্টরকে আমি আইগেন বেসিসে এক্সপ্যান্ড করছি সাম ওভার n from Cn0 ket En এভাবে এক্সপ্যান্ড করে লিখছি, জানবো। আচ্ছা, এটা জানার জন্য ধরো let me take the scalar product of psi of 0 with এটা তার মানে এটা করছি। I multiply this equation by bra Em psi of 0 summed over n from 1 to infinity Cn0 এখানে bra Em ket En। আর আমি তো এই আইগেন বেসিসকে অর্থোনর্মাল ধরে নিয়েছি, তাহলে এটা হচ্ছে ডেল্টা mn। রাইট হ্যান্ড সাইডকে আমি লিখবো এইভাবে summed over n from 1 to infinity Cn0 delta mn। এই সাহায্যে এই ক্রনিকার ডেল্টার সাহায্যে সামটা করে ফেলো, তার মানে তুমি nটাকে ভ্যারি করাচ্ছ n1 2 n3 সবসময় 0 হচ্ছে। যখন যেই মুহূর্তে n আর m সমান হবে তখন এটা 1, সেই টার্মটাই শুধু সার্ভাইভ করবে, অল টার্মস উড ভ্যানিশ। তাহলে রাইট হ্যান্ড সাইড হচ্ছে cm at 0। তাহলে cm at time 0 is equal to em over psi 0. This is true for all m. All m. This is true for m equal to 1, 2, 3, for all. For all. Okay. তো হয়ে গেল। তাহলে cn কত? cn0 লেখা যাবে bra en psi 0। তাহলে আমি লিখতে পারি এখন তাহলে এই যে তাহলে এই cn0 এটা আমার জানা আছে। এটা জানা আছে কেন? কারণ আমি তো স্টেট ভেক্টর জানি, আইগেন ভেক্টরস গুলো জানি, দুটোই জানি, ফলে এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট আমি জানি। তাহলে এই ইকুয়েশনে cn0 যে ফর্মুলাটা পেলাম, cn0 কি? ইজ নাথিং বাট কম্পোনেন্ট অফ psi নট along the eigenket En, eigenvector En, or overlap of the state vector with the eigenvector. ওকে, আমাকে ডিস্টিংশন রাখতে হবে কোনটা আইগেনভেক্টর কোনটা স্টেট ভেক্টর। স্টেট ভেক্টর একটা আইগেনভেক্টর হতে পারে, নাও হতে পারে। ইন জেনারেল স্টেট ভেক্টর হবে অনেকগুলো আইগেনভেক্টরের সুপারপোজিশন। ওকে, অলরাইট। তাহলে আমি psi of naught কে স্টেট ভেক্টর এট টাইম 0 আমি কিভাবে লিখব? সামড ওভার n, তা লেখা আছে cn0 তো হচ্ছে এইভাবে পেলাম bra en ket psi 0 আর ket En। এখন যদি এটা তো একটা সংখ্যা হলো, এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট একটা সংখ্যা, এটা আইগেন কেট, এই সংখ্যাটাকে আইগেন কেটের ডানে লেখো। এই দেখো ডানে বাই লিখলে একটা সুন্দর জিনিস আসে, সাম ওভার n, এটা বাই লিখি, বাই লিখতেই পারি কারণ এটা তো একটা সংখ্যা। এটা ket En টাইমস একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে এই এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। তাহলে দেখো এখানে ket psi নট আছে, এখানেও ডান দিকে ket psi নট আছে। ডান দিকে ket psi নট দিয়ে যা বাকিটা যা আছে দ্যাট মাস্ট বি আইডেন্টিটি। তাহলে এটাই হচ্ছে আইডেন্টিটি অপারেটর, মাস্ট বি ইকুয়াল টু সামড ওভার n ket En bra En। এটা বারবার করেছি আগে, আবার করলাম। এটা হচ্ছে কমপ্লিটনেস কন্ডিশন ফর দি আইগেন কেটস অফ H। বেসিস হলেই
অর্থোনর্মাল বেসিস হলে এই কমপ্লিটনেস কন্ডিশন স্যাটিসফাই করবে। ওকে, এটা আমাদের জানা ছিল, আবার একটু রিমাইন্ডার দিলাম। এই সমস্ত ম্যানিপুলেশন গুলো এত বেসিক, এগুলো ভুললে চলবে না, আর এগুলো বারবার বারবার প্র্যাকটিস করে একটা ফ্লুয়েন্সি আনতে হবে তোমাদের। তোমার লেখায় ফ্লুয়েন্সি না আসলে হবে না। সো লেট মি গো ব্যাক টু মাই পিডিএফ। পস্টুলেটস আলোচনা করছিলাম। তাহলে এইভাবে পাস করলাম। গেট ইকুয়েশন 5, get psi naught state vector at time 0 কে আমি প্রকাশ করলাম as a linear combination of the eigenkets of the Hamiltonian operator. They form a basis. এই কোএফিসিয়েন্ট গুলো আমার জানা আছে। ওকে, এখানে আমি লিখি নাই, কিন্তু আমার জানা কোএফিসিয়েন্ট নাথিং বাট overlap এই Cn at time 0 হবে overlap of psi of 0 with Ktn, যেটা দেখালাম একটু আগে। ওকে, এই এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট গুলো আমি জানি, এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট জানি, আইগেনভ্যালুস গুলো জানি। তার মানে হচ্ছে আমি স্টেট ভেক্টর এট টাইম 0 আমি জানি, কারণ এটা আমি নিজ হাতে প্রিপেয়ার করেছি। এখনো যেটা জানি না, ভেক্টর পরিবর্তিত হয়ে কিছু সময় পরে গিয়ে টাইম টি তে কি দাঁড়াবে যদি আমি মাঝখানে কোনো মেজারমেন্ট না করি, সেটা আমি সলভ করে বের করব। কিন্তু এটা আমার জানি, এটা জানা আছে, এটাকে বলে ইনিশিয়াল কন্ডিশন। I know the state vector at time 0. আচ্ছা, তাহলে ভেক্টরটা নরমালাইজড হবে কেন? এটা যদি অর্থনর্মাল হয়, আইগেন বেসিস ভেক্টরগুলো যদি অর্থনর্মাল হয়, তাহলে স্টেট ভেক্টর নরমালাইজ করতে হবে, কারণ প্রবাবিলিটি 1 করতে হবে। স্টেট ভেক্টরকে নরমালাইজ করার কন্ডিশনটা কি? হোয়াট ইজ দ্য কন্ডিশন অন দি কোএফিসিয়েন্টস? এখন দেখো, আমি if I take the scalar product of the state vector of psi at time 0 with itself, আমি কি পাবো? আমি পাবো এইটা, sum over n mod Cn naught square, mod Cn naught square। এটা জাস্ট করো, এটা যদি psi naught হয় এইভাবে, ket psi naught হয়, bra psi naught লেখো। bra psi naught কিভাবে লিখবে? এখানে sum over n আর লিখো না, sum over m দাও, কারণ n ব্যবহৃত হয়ে গেছে। nটা তো ইন্ডেক্স, ফলে n ব্যবহার না করে m ব্যবহার করতে পারো, এখানে আলফা ব্যবহার করতে পারো, কে ব্যবহার করতে পারো, এল ব্যবহার করতে পারো, ইচ্ছা মতো। তাহলে এটা যদি সাই নট এর কেট সাই নট এর এক্সপ্যানশন হয়, তাহলে ব্রা সাই নট কি হবে? ব্রা সাই নট হবে সাম এন সিএন নট স্টার আর টাইমস ব্রা এন। তাহলে এখানে করো, ব্রা দিকে ব্রা লেখো, ডান দিকে কেট লেখো। যখন একসঙ্গে ব্রা কেট একই ইকুয়েশনে লিখবে, এক জায়গায় সাম এন দিলে অন্য জায়গায় আরেকটা ইন্ডেক্স দিয়ে সাম দাও, সাম এল দাও, কারণ দুটা ইন্ডেক্স কনফিউশন হবে। তাহলে ব্রা সাই নট লেখো সামড, ধরো কে সি কে নট স্টার ব্রা ই কে, আর কেট সাই নট কে লেখো ওইভাবে সাম ওভার এন সি এন নট কেটিএন। তারপরে বসাও, বসালে হবে কি, ডান দিকে কেটিএন আর এখান থেকে বাঁ দিকে ব্রা ই কে আসবে। তাহলে ওটা করলে ডেল্টা কেন হবে। কের সামটা করে ফেলো, কের সামটা করে ফেললে এটা পাবে। এটা তোমাদের এই ম্যানিপুলেশন গুলো জানতে হবে। তাহলে আমি যদি স্কেলার প্রোডাক্ট psi naught with itself নেই, I get sum over n of কিসের sum of the modular squared of the expansion coefficient। আর এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, এক একটা এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট হচ্ছে এই যে ওভারল্যাপ বিটুইন দ্য স্টেট ভেক্টর psi naught and the eigen vector en। এটা মড স্কয়ার করতে হবে। এইটা 1, এটা আমাকে 1 করতে হবে, আমি 1 করে নেব। 1 যদি না হয়, এটা 5 হয়। এটা 5 হওয়া মানে হচ্ছে এই সাই নট এর নর্ম হচ্ছে √5। এখানে যা হবে এটা স্কয়ার রুট করি, যেটা হবে সেটাই হবে নর্ম অফ দ্য ভেক্টর সাই নট। এখানে যদি 5 পেতাম, তাহলে স্কয়ার রুট অফ 5 হচ্ছে নর্ম অফ ভেক্টর সাই নট। তাহলে সাই নট কে যদি 1/√5 দিই, ওটা নর্ম দিয়ে ভাগ দেই, তাহলে সাই নট নর্মালাইজড হয়ে যাবে। নর্ম না হলে আমি নিজের হাতে নর্মালাইজ করে নেব, ওটা আমি করে নিয়েছি, তার মানে এই কন্ডিশনটা ভ্যালিড। Get psi naught bra sin scalar product is 1. Okay. All right. এখন
নেক্সট রাইট, এখানে একটা ভুল আছে, এটা দারুণ বলি, এইখানে এনটা কেটে দেবে, এখানে এন নাই, রাইট, এন নাই, শুধু সাই অফ টি। সাই অফ টি হচ্ছে স্টেট ভেক্টর অফ দ্য সিস্টেম এট টাইম টি, যেটা আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনের মাধ্যমে পেতে যাচ্ছি। সাই অফ জিরো ছিল স্টেট ভেক্টর এট টাইম জিরো, যেটা আমার জানা আছে। আর কেট সাই অফ টি, এই এনটা কাটা যাবে, সাই অফ টি ইজ দ্য স্টেট ভেক্টর এট টাইম টি। এই স্টেট ভেক্টরকেও আমি in terms of the eigenvectors basis vector expand করে লিখতে পারি। এভাবে লিখি, তাহলে এখানে n নাই বলছি, get psi t equal to sum over n cn at t times ket en। ket en আমি জানি, কিন্তু এই এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট জানি না। এখনো জানি না, একটু পরেই জানবো। কেন জানি না? কারণ আমার আপাতত এখনো কেট সাই অফ টি, পরিবর্তিত কেট পরবর্তী সময়ে কত সেটা আমি এখনো জানি না। আমার উদ্দেশ্য হচ্ছে এটা বের করা। তার মানে আমার উদ্দেশ্য হচ্ছে এই এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট বের করা। আমি যদি এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট বের করে ফেলতে পারি, তাহলে তো আমার হয়ে গেল, আমি তো কেট স্টেট ভেক্টর টাইম টি কি হবে সেটা আমি পেয়ে যাব। আমার এখন উদ্দেশ্য হচ্ছে এই এক্সপ্যানশন কোএফিশিয়েন্টস গুলো সিএন একটা লেটার টাইম টি কি হবে সেটা বের করে ফেলা। আমার কিন্তু আর্লিয়ার টাইমে at t equal to 0 তে সিএন গুলো জানা আছে, কারণ সেই সময়ে আদি সময়ে আমার স্টেট ভেক্টরটা জানা ছিল। এখন পরবর্তী সময় টি স্টেট ভেক্টর জানা নেই, ফলে এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট জানা নেই। আমার উদ্দেশ্য হবে এখন এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট গুলো কি বের করে নিয়ে আসা শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে। যদি জানি, তাহলে একটা লেটার টাইম টি স্টেট ভেক্টর সাই অফ টি কি হবে সেটা আমি জেনে গেলাম। ওকে, সো উই হ্যাভ টু ফাইন্ড দ্য এক্সপ্যানশন কোএফিশিয়েন্টস সিএন অফ টি, এগুলো আমাকে বের করতে হবে। বের করার জন্য কি করতে হবে? শ্রোডিঙ্গার ইকুয়েশন ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব? এই ইকুয়েশনটা তুমি এই ইকুয়েশনটা তুমি শ্রোডিঙ্গার ইকুয়েশন সাবস্টিটিউট করো। শ্রোডিঙ্গার ইকুয়েশন আবার একটু দেখে নাও, যদি ভুলে না যাও। এটা ভোলার তো কোনো কথা না। শ্রোডিঙ্গার ইকুয়েশন ভুলে গেলে কিন্তু ওইটাই হবে আর কি, 7 খণ্ড রামায়ণ পড়ে বলে সীতাকার বাপ। কিন্তু এটা কিন্তু খুব যে আনইউজুয়াল সেটাও না। শ্রোডিঙ্গার ইকুয়েশন ভুলে যায়। আমি তো দেখেছি সারা বছর কোয়ান্টাম মেকানিক্স পড়ে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে যখন ভাইভাতে যাই, তখন যদি ভাইভাতে ছাত্রটাকে বলি এখন শ্রোডিঙ্গার ইকুয়েশন লেখো দেখি, লিখতে পারে না, ভুলে গেছে। ওইটা তো সীতাকার বাপ ওরকম হয়ে গেল। এইটা শ্রোডিঙ্গার ইকুয়েশন। এই শ্রোডিঙ্গার ইকুয়েশনের সাই অফ টি যেটা এক্সপ্যানশন করে লিখেছি, সেই প্রকাশটা এই ফর্মুলায় বসিয়ে দেব, এই ইকুয়েশনে বসিয়ে দেব। তো বসিয়ে দাও। কোথায় আছি আমি? ওকে, এই যে সাই অফ টি, এই প্রকাশটা আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনে বসিয়ে দেব। আই এইচ কাট ডি বাই ডিটি অফ সাই অফ টি হচ্ছে এটা, ইকুয়াল টু এইচ কাট অ্যাক্টিং অন সাই অফ টি, এটা হচ্ছে সাই অফ টি। তাহলে এটাকে জাস্ট ডি বাই ডিটি ভেতরে নিয়ে এলো, কারণ ডি বাই ডিটি শুধু এই সিএন এর উপরে অ্যাক্ট করবে, এটা তো টাইম ইন্ডিপেন্ডেন্ট। কেটে তো এই যে আইগেন কেটে তো কোনো টাইম নেই, ফলে ডি বাই ডিটি অপারেটর টাইম ডেরিভেটিভ শুধু কাজ করবে এই এক্সপ্যানশন কোএফিশিয়েন্টের উপরে। তাহলে এটা ভিতরে নিয়ে, সামের ভিতরে নিয়ে ডি বাই ডিটিটা লিখতে পারো সাম ওভার এন ডি সিএন বাই টি টাইমস কেটিএন ইকুয়াল টু, এখানেও অপারেটর এইচ সামের ভিতরে নিতে পারো। এই যে নেওয়া যে যাবে, এখানে তো এইচ অ্যাক্টিং অন C1 E1 C2 E2 C3 এভাবে যাচ্ছে সাম। এইচ ওই সামের ভেতরে নিতে পারবো কেন? কারণ বলো দেখি। যে কোনো একজন কারণ এইচ সবসময় কিন্তু যে কোনো অপারেটর এরকম সামের উপরে যখন তখন অপারেটর কিন্তু সামের ভেতরে নেওয়া যাবে না। এই ক্ষেত্রে আমি পারবো কেন? এটা লিনিয়ার। কোয়ান্টাম মেকানিক্সের সব অপারেটর লিনিয়ার। ওকে, অফকোর্স এইচ অপারেটর এইচ হারমিশনও বটে, কারণ এইচ রিপ্রেজেন্টস অ্যান অবজারভেবল অর এ মেজারেবল, এবং আমি যখন এই অবজারভেবল এনার্জি মেজার করব তখন আইগেন ভ্যালু পাবো। তাহলে এইচ এর আইগেন ভ্যালু গুলো রিয়েল হতে হবে, তার মানে এইচ অপারেটরকে হারমিশন নিতেই হবে। অ্যাট দ্য সেম টাইম
লিনিয়ার হওয়ার ফলেই এই এইচটাকে এই সামের ভেতরে নিতে পারবে। ডি বাই ডিটি কিন্তু লিনিয়ার অপারেটর, টাইম ডেরিভেটিভ ইজ এ লিনিয়ার অপারেটর। টাইম ডেরিভেটিভ অফ এ সাম ইজ ইকুয়াল টু সাম অফ দ্য ডেরিভেটিভস, তার কারণ এটা টাইম ডেরিভেটিভ লিনিয়ার। এগুলো চিন্তা ছাড়াই আমরা অনেক সময় করি, কিন্তু এইচ যদি লিনিয়ার না হতো, নন লিনিয়ার অপারেটর হতো, তাহলে এইচ অ্যাক্টিং অন এ সাম অফ কেটস is not equal to sum of the sum of h acting on individual kets. তা হবে না, এই ক্ষেত্রে হবে because h is linear, ফলে এইচটাকে I allow h to act on ktn। এটা তো আমি জানি h acting on ktn আমাকে দিবে eigenvalue en times ktn। দেখো এই যে, ওকে, তার মানে এটা করে নিলাম ইকুয়েশন 8। এখন দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড টার্ম আছে, রাইট হ্যান্ড সাইডে ইনফিনিট সংখ্যক টার্ম আছে। এখন আমি একটা দেখো আর্গুমেন্টটা দেখো, সিন্স দি আইগেন কেটস, এই আইগেন কেটস গুলো kt2 kt3 are orthonormal, it follows from equation 8 that for each cn we must have this। এটা টার্ম হবে। এখানে প্রথম টার্ম কি? প্রথম টার্ম হচ্ছে ih কাট dc1t dt টাইমস e1। দ্বিতীয় টার্ম কি? ih কাট dc2 dt টাইমস kt2, এভাবে যাচ্ছে। এখানে প্রথম টার্ম কি? c1 kt1 প্লাস c2t e2 kt2, এভাবে ইনফিনিট সংখ্যক টার্ম আছে। ওকে, ইকুয়েশন মাস্ট বি ট্রু টার্ম বাই টার্ম, কারণ এখানে ইএনটা হচ্ছে অর্থোনর্মাল। তার মানে ih কাট dcn by dt must be equal to cn ent, এই যেটা ফর এনি n। এটা টার্ম বাই টার্ম সত্যি হবে, নিলেও সত্যি হবে, n equal to 2 নিলেও সত্যি হবে। এমন না যে 1 এবং 2 মিলে ডান দিকের 1 এবং 2 এর সমান হয়েছে, না, বাঁ দিকের 1 equal to 1 টার্ম, ডান দিকের n equal to 1 টার্ম সমান। বাঁ দিকের n equal to 2 টার্ম সমান ডান দিকের n equal to 2 টার্ম। 1 এবং 2 মিলে আর ডান দিকের 1 এবং 2 মিলিতভাবে সমান না, ইন্ডিভিজুয়ালি সমান, কারণ ktn গুলো অর্থোনর্মাল। এটা জাস্ট দেখানো খুব সোজা, যে কোনো একটা ktm দিয়ে এটা ইয়ে করো, এটা স্কেলার প্রোডাক্ট নিয়ে নাও। ধরো of this I multiply this equation by bra em, m একটা যে কোনো একটা ইন্ডেক্স from 1 to infinity, স্কেলার প্রোডাক্ট নিলাম। m এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো একটা মান, যে কোনো একটা নির্দিষ্ট মান। তো ব্রা em দিয়ে যদি এখানে আসবে ব্রা em ktn, এখানে আসবে ব্রা em ktn, তাহলে ওটা হবে ডেল্টা mn, আর এখানে হবে ডেল্টা mn। তো ক্রনিকার ডেল্টার সাহায্যে আমি n এর উপরে সামটা করে ফেলতে পারি। তা n এর উপরে সাম করলে কি হবে? যেখানে n এর উপরে সামটা উঠে n আছে সেখানে m হয়ে যাবে। তাহলে আমি পেলাম কি? ih का dcm by dt equal to cm em। এটা তো যে কোনো একটা ইন্ডেক্স m1 2 3 যে কোনো একটা, ফলে mটাকে আমি nও লিখতে পারি। তাহলে এইভাবেই দেখাবে আর কি। অর্থোনর্মাল বললেন হলো, সেই কারণেই n এর উপরে সামটা করে দিয়ে শুধু সাম ওভার m থাকলো। m কুড বি এনিথিং, তুমি m লেখো কি k লেখো কি l লেখো কি n লেখো, একই কথা। n কুড বি এনিথিং, আমি এখানে m দিতে পারতাম, m কুড বি এনিথিং, এনি ইন্ডেক্স 1 2 3, ওই সেট থেকে যে কোনো একটা সংখ্যা। তাহলে এটা টার্ম বাই টার্ম সমান হবে, যেহেতু এই ktn গুলো অর্থোনর্মাল। তাহলে ih का dc1 dcn by dt equal to en cnt। এটাকে সলভ করা, এটা আমি দেখেই বলতে পারবো। ih কার্ডটাকে যদি আমি বাই নেই, তাহলে আমি কি পাবো? আচ্ছা, আমি এখন ইয়েতে দেখি, স্টপ শেয়ার করে আমি আমার ডকুমেন্ট ক্যামেরায় যাচ্ছি। আমার cn এর ইকুয়েশন কি দাঁড়ালো? শর্টেগার ইকুয়েশন থেকে আমি পেলাম যে cn এর ইকুয়েশন হলো এটা, ih কাট
I h cut dCn of t dt equal to En Cn of t. আর আমার তো Cn at time 0 আমার জানা আছে, known। তাহলে এই ডিফারেন্স করেই Cn পাবো। এটা তো একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো, এটা তো খুব সোজা হয়ে গেল। এটা কত হবে? তার আগে বলো এইখানকার আই এইচ কাটটা আমি ডানে নিয়ে যাই, তাহলে dCn of t by dt equal to minus I by h cut, কারণ 1 by I হচ্ছে minus I En, তারপরে Cn of t। তার মানে Cn কেমন ফাংশন হবে? Cn is a function of time, এমন ধরনের ফাংশন যে টাইম দিয়ে ডেরিভেটিভ করার পরে ওই ফাংশনটাই ফেরত পাই মাল্টিপ্লাইড বাই এ কনস্ট্যান্ট। তাহলে গেস করো কেমন ধরনের ফাংশন হবে? এক্সপোনেনশিয়াল ফাংশন, অবশ্যই, শিওর, অবশ্যই। এরকম যদি একটা ফাংশন থাকে ই টু দ্য পাওয়ার আলফা টি, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এটা যদি টাইম ডেরিভেটিভ করো আমি কি পাবো? এটা টাইম ডেরিভেটিভ করলে আমি ই টু দ্য পাওয়ার আলফা টি ফেরত পাবো, আর উপরে এক্সপোনেন্টের টি এর যা কোএফিসিয়েন্ট আছে আলফা, আলফা দিয়ে গুণ হবে, রাইট? তাহলে বলো এটা যদি লিখি Cn of t equal to minus I En by h cut times t, তাহলে হয় কিনা দেখো না। এটা যদি আমি টাইম ডেরিভেটিভ করি এক্সপোনেনশিয়াল ফাংশনটা ফেরত পাবো, Cn ফেরত পাবো, আর মাল্টিপ্লাইড বাই কি হবে? টি এর যে কোএফিসিয়েন্ট ওটা হবে। ঠিকই তো পাচ্ছি। এটা কিন্তু এখন মোস্ট জেনারেল ফর্ম হলো না। এটাকে যদি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দেই, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দেই, ধরো কনস্ট্যান্টের নাম ধরো এ, এ ইজ এ কনস্ট্যান্ট, তাহলে তো হবে। কারণ এটা যখন টাইম ডেরিভেটিভ করবো এখানে কনস্ট্যান্টের মান 1 হোক কি 2 হোক একই তো। এটা টাইম ডেরিভেটিভ করে দেখো না, এখানে কনস্ট্যান্ট দিয়ে একটা দিলাম একটা এ, তাহলে যদি করো dCn বাই dt যদি করো কি পাচ্ছি? মাইনাস I En বাই h কাট, এটা নেমে আসলো আর থাকলো কি এ তো থেকে যাবে, আর এই ফেরত পাবো ডেরিভেটিভ পরে এটা ফেরত পাবো, এক্সপোনেনশিয়ালটা ফেরত পাবো I En t বাই h কাট। এটা তো CnT, তা তো হচ্ছে তো, এই ইকুয়েশন তো স্যাটিসফাই করছে। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্ট যদি দেই এই কনস্ট্যান্টের ইন্টারপ্রিটেশন কি হবে? ধরো এইভাবে যদি লিখি Cn equal to some constant a times t equal to 0 times this exponential function, তাহলে এই কনস্ট্যান্ট ইন্টারপ্রিটেশন কি দেব? এই ইকুয়েশনে t equal to 0 পুট করো দেখি, তাহলে Cn at time 0 কত? is equal to a, এটা আমার জানা আছে, তার মানে কনস্ট্যান্ট এটাও জানা আছে। এই কনস্ট্যান্ট যেটা মাল্টিপ্লাই করলো এক্সপোনেনশিয়াল ফাংশনকে, দিস কনস্ট্যান্ট a represents the value of Cn at time 0, যেটা আমি জানি। তাহলে আমার ফাইনাল সলিউশন দাঁড়ালো Cn of t is Cn of 0, এটা তো আমি জানি, e to the power minus I by h cut En t, এটা দাঁড়ালো। আমি তো সলিউশন পেয়ে গেলাম। এটা বাই ইন্সপেকশন করলাম, এটা যে এক্সপোনেনশিয়াল সলিউশন হবে বাই ইন্সপেকশন। তুমি যদি বাই ইন্সপেকশন করতে না চাও তাহলে এভাবে করতে পারো। আমি ইকুয়েশন দেখো dCn by dt minus I En by h cut Cn, আমরা এভাবে প্রসিড করতে পারি। এগুলো প্রথম লোকে করে, কিন্তু একবার অভ্যস্ত হয়ে গেলে তারপরে একবারে দেখেই লিখে দেয় বাই ইন্সপেকশন। dCn by Cn equal to minus I En by h cut dt, ইন্টিগ্রেট করো, ওকে, ইন্টিগ্রেট করো। তাহলে ln of Cn আমি ইনডেফিনিট রাখলাম, মাইনাস I En t by h cut টাইমস একটা কনস্ট্যান্ট,
সেই কনস্ট্যান্টটাকে আমি ধরলাম দ্য লন অফ সি, অথবা লন অফ সি ধরো, এটা লন অফ সি এন্ড টি, অথবা ধরো এই কনস্ট্যান্ট মান বের হবে কিভাবে? ইনিশিয়াল কন্ডিশন থেকে। ইনিশিয়াল কন্ডিশন কি বলছে? ইনিশিয়াল কন্ডিশন বলছে at t equal to 0 cn t এর মান হচ্ছে cn 0, এটা নোন, এটা নোন। তাহলে এই ইকুয়েশন t equal to 0 বসাও, তাহলে এখানে t equal to 0 তে একটা নোন ফাংশনের ডেরিভেটিভ নেব, নোন কোয়ান্টিটির ডেরিভেটিভ নেব, ln of cn 0 equal to just ln of c। তার মানে c কত? c equal to ln of cn 0। এই কনস্ট্যান্টের মান পেয়ে গেলাম, আচ্ছা ln of cn 0, cn 0 আমার জানা আছে, তাহলে ln of cn t equal to minus I en t by h cut plus ln of cn 0। এটা বাই নিয়ে আসো, তাহলে বাই লিখ আনলে এটা দেখা যাবে ln of cn t by cn 0 equal to minus I en t by h cut। তাহলে cn t by cn 0 equal to e to the power minus I en t by h cut। তাহলে cn t হয়ে গেল। এত করার তো দরকার পড়ে না, এগুলো তো আমার বারবার, এটা তো আমি দেখেও বলে দিতে পারতাম বা ইন্সপেকশন করে দিতে পারতাম, এক পাতা অঙ্ক করার তো কোনো দরকার নেই। বা ইন্সপেকশন যেখানে হবে সেখানে বা ইন্সপেকশন লিখে দিবে, সময় বাঁচবে। আচ্ছা, এরকম ইকুয়েশন কিন্তু আমরা রেডিও অ্যাক্টিভিটিতেও করেছি, রেডিও অ্যাক্টিভিটিতে করেছি, খেয়াল আছে? রেডিও অ্যাক্টিভিটি যখন আলোচনা আমরা করেছি ফিজিক্সে, অথবা তোমরা করেছ, কি অবস্থা? জি স্যার। ধরো ডিকে রেডিও অ্যাক্টিভিটি এরকম ছিল, dn by dt equal to minus lambda n। রেডিও অ্যাক্টিভ মানে হচ্ছে একটা স্যাম্পল নিলা, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সের স্যাম্পল নিলা, এইখানে কিছু সংখ্যক রেডিও অ্যাক্টিভ অ্যাটমস আছে, ওদের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে, কারণ এই রেডিও অ্যাক্টিভ অ্যাটমস গুলো ডিকে করে অন্য ধরনের অ্যাটমে রূপান্তরিত হচ্ছে। আদি একটা সময় t equal to 0-তে অ্যাটমের সংখ্যা ছিল n0, যেটা আমি জানি। তাহলে পরবর্তী সময় টিতে n এর মান কত, এটা আমাকে জানতে হবে। জানতে হলে এই ইকুয়েশন সলভ করে জানতে হবে। ল্যামডাটাকে বলে ডিকে কনস্ট্যান্ট, ল্যামডা আমার জানা আছে, ল্যামডা জানা আছে এবং এটা জানা আছে। অ্যাট টাইম 0 কত সংখ্যক রেডিও অ্যাক্টিভ অ্যাটম ছিল। তাহলে বলো দেখি, দেখেই বলো দেখি n of t সলিউশন কি হবে? যে কোনো একজন বলো দেখি n of t সলিউশন কি হবে? নাম্বার অফ অ্যাটমস অ্যাট টাইম 0, যেটা I know, e to the power minus lambda t, lambda t, e to the power minus lambda t, তাই না? দেখেই বলে দিচ্ছি, চেক করে দেখো, এটা চেক করে দেখো হয় কিনা। এটা যদি ডেরিভেটিভ নাও তাহলে মাইনাস ল্যামডা n এই পাবে, nটা এই ধরে যদি n এর টাইম ডেরিভেটিভ নাও, এটা টাইম ডেরিভেটিভ নিলে মাইনাস ল্যামডা n এই পাবে, হচ্ছে। এগুলো দেখেই লোকে বলে দেয়। একইভাবে আমি আবার স্ক্রিন শেয়ারে করছি, স্ক্রিন শেয়ার যায় না যে, পস্তুলেটসে আছি। ওকে, এই ইকুয়েশন cn এর এই ডিফারেনশিয়াল ইকুয়েশন I h cut dcn by dt is equal to en cnt। ইকুয়েশন 19 can be solved easily। দেখেই আমি আর কোনো উচ্চবাচ্য না করে সলিউশনটা লিখে দিলাম। cnt is equal to cn 0 e to the power minus I en t by h cut। এইখানে cn 0 unknown, and we can find cnt by using this formula। আমি তো আমার হয়ে গেল, n এর মান 1 2 3 4 5 ইনফিনিটি, সব মানের জন্য একই। তাহলে আমি পেয়ে গেলাম, আমার শেষ, আমার কাজ শেষ। এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট গুলো কি পরবর্তী সময় আমি জানি। আদি সময় এক্সপ্যানশন কোএফিসিয়েন্টের মান যদি আমি জানি cn0, পরবর্তী সময়ে এক্সপ্যানশন কোএফিসিয়েন্টের মান জেনে গেলাম, তার মানে পরবর্তী সময়ে স্টেট ভেক্টর psi of t কি হবে সেটাও জেনে গেলাম। So here cn unknown, and we find cn at time t by using equation 10। অবশ্যই the state get psi t
can then be written as এই t কে এইভাবে এক্সপ্যান্ড করেছিলাম, এখানে n নাই, psi of t কে এইভাবে এক্সপ্যান্ড করেছিলাম, cnt এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট এট টাইম t টাইমস kt। এখন cnt কি আমি জানি, তাহলে আমার হয়ে গেল, তাহলে আমার psi of t কত, এই ket কত আমি জানি, তাহলে আমি at time t স্টেট ket at time t এইটা এইভাবে প্রকাশ করব। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। at time 0 কত ছিল, এখানে t = 0 বসালেই চলবে, আর তখন কিন্তু cn0 নোন আছে। তাহলে তফাৎটা কি হলো, প্রতিটা এক্সপ্যানশন psi of 0 তে যে এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট ছিল cn0, প্রতিটা এক্সপ্যানশন কোএফিসিয়েন্টের সঙ্গে একটা ফেজ ফ্যাক্টর দিয়ে দেব, e to the power minus int by h cut। c1 এর সঙ্গে বসবে e to the power minus I e1t by h cut, c2 এর সঙ্গে বসবে e to the power minus I e2t by h cut। প্রত্যেকটা টার্মের সঙ্গে একটা ভিন্ন ভিন্ন স্পেস ফ্যাক্টর বসবে, এগুলো কিন্তু ওভারঅল ফেজ ফ্যাক্টর না। তাহলে খুব সিম্পল, cnt at a later time is very simply you multiply cnt at time 0 by the corresponding phase factor. So এটাই হবে solution। Equation 11 is the solution of the Schrodinger equation. Equation 11 giving us the state vector at an arbitrary time t, given the state vector at time t = 0, given the state vector at time 0 মানে given these coefficients, এই coefficient আমার জানা আছে। From equation 11 we note that to obtain psi of t, ket psi of t, each expansion coefficient cn0 psi naught is modified by the multiplicative phase factor e to the power minus int by h cut. Okay. Each expansion coefficient at a later time is modified by multiplying the expansion coefficient at time 0 by this phase factor. Phase factor, কারণ e1 e2 এগুলো ভিন্ন ভিন্ন eigenvalues. Okay. Equation 11 থেকে আরো নোট করো, you also note that psi of t is normalized to unity, stage vector psi naught is normalized to unity। তাহলে দেখো ওই এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট খেয়াল রাখো, এখন যদি of psi of t with itself আমি কি পাবো, আর খেয়াল রাখো এই আইগেন কেটস গুলো অর্থোনর্মাল পাবো cnt mod square, cnt মানে হচ্ছে cn0 e to the power minus int h cut mod square। এটা তো ফেজ ফ্যাক্টর, mod square করলে তো এটা 1 হয়ে যাবে, তাহলে cn0 mod square sum over n, এটাই তো হচ্ছে স্কেলার প্রোডাক্ট যেটাকে আমি 1 করেছিলাম। So if the state vector is normalized at time 0, it remains normalized at a later time. The does not alter the normalization of the state vector. It's an interesting property of the Schrodinger equation. Okay. This is how I solve the Schrodinger equation. অবশ্য এটা ওভারঅল এই প্রসিজারটা বাইতে করতে অনেক খাটনি আছে, কারণ খাটনিটা যায় কোথায়, খাটনিটা যায় এই যে এইচ এর আইগেন ভ্যালু স্পেকট্রাম কি এবং আইগেন ভেক্টরস গুলো কি কি এটা তো বের করে নিতে হবে আগে, তারপরে আমার স্টেট ভেক্টরের সলিউশন হবে। আগে আইগেন ভেক্টরস গুলো এইচ এর আইগেন গুলো আমাকে জেনে নিতে হবে, খাটনিটা সেইখানেই। ওই খাটনিটা করে ফেললে psi of t লিখে ফেলাটা খুব সহজ। অলরাইট, এখন আমি একটা ইন্টারেস্টিং কনসেপ্ট, the concept of stationary states। আচ্ছা, আমি তো আমার সিস্টেমের আদি সময় at time 0 সেটা আমার উপর নির্ভর করে। আমি সিস্টেমটাকে প্রডিউস করেছি in some particular represented by ket psi, সেটাকে আমার হচ্ছে ket psi, আর at time 0 বলে আমি এখানে একটা 0 দিয়েছি।
ধরো এমন যদি হতো, এমন ভাবে যদি আমি প্রিপেয়ার করছি, আদি সময় স্টেট ভেক্টরটা ইজ ওয়ান অফ দ্য আইগেনকেটস, ওয়ান অফ দ্য আইগেনকেটস, ধরো ইকুয়াল টু ইএন। এইভাবে প্রিপেয়ার করা কিন্তু খুব সোজা, এইভাবে প্রিপেয়ার করা খুব। ধরো আমি একটা সিস্টেম নিলাম, আমার সামনে অনেকগুলো সিস্টেম আছে, ধরো n ইকুয়াল টু 5, আমার সামনে অনেকগুলো সিস্টেম আছে, প্রতিটা সিস্টেম আমি হ্যামিল্টন এনার্জি মেজার করতে থাকবো। প্রথমটা এনার্জি মেজার করলাম, ওটা বাদ। দ্বিতীয়টা মেজার করলাম, E17 পেলাম, ওটা বাদ। আমার n এর মান কিন্তু 5, খেয়াল রাখো। তৃতীয়টায় এনার্জি মেজার করলাম, ওখানে পেলাম E6। চতুর্থটায় এনার্জি মেজার করলাম, ওখানে পেলাম E5। বাস, মেজারমেন্ট করার পরে বললাম যে এখন আমার স্টেট হচ্ছে কেট ইএন 5, কেট E5। ওকে, তার মানে এইভাবে আমি প্রিপেয়ার করলাম। আই প্রিপেয়ার দ্য স্টেট বাই মেজার। ইফ আই ওয়ান্ট টু প্রিপেয়ার মাই স্টেট অ্যাজ ওয়ান অফ দ্য আইগেন স্টেটস, এটা খুব রিলেটিভলি সোজা কাজ। আমি সিস্টেমের উপর এনার্জি মেজার করে সিস্টেমটায় আমি কেট, আমি আইগেন ভ্যালু ইএন পেলাম, বললাম যে এখন এই সিস্টেমটার ওয়েভ ফাংশন কেট ইএন, ওই কলাপস হয়ে যাচ্ছে। মেজারমেন্ট আগে যাই ছিল, এখন হলো তো ইএন। এখন যখন মেজারমেন্ট ঠিক পরপর থেকে আমি বললাম আমার টাইম 0, আগে টাইম 0 বললাম, মেজারমেন্ট করে ইএন পেলাম, এখন আমি জানি আমার স্টেটটা হচ্ছে কেট ইএন, এটাই আমার টাইম 0। এখন জানি যে এই যে স্টেট দিলাম হচ্ছে আইগেন কেট ইএন। এমন যদি হয়, এমন হবে এমন কোনো কথা নেই। ইউজুয়ালি at time 0 স্টেট অনেকগুলো আইগেন কেটের, হয়তো বা ইনফিনিট সংখ্যক আইগেন কেটের combination, linear combination. Okay. A state, this state of the system is a state where the system has a definite energy En. এই স্টেটে আমি যদি বারবার এনার্জি বারবার মেজার করি, আমি নিশ্চিতভাবে বলতে পারবো যে আমি ইএনই পাবো, বারবারই ইএন পাবো, এবং আমার মেজারমেন্টের ফলে পরিবর্তন হবে না, কারণ আমার স্টেটটা একটা আইগেন কেট অফ এইচ হয়েছে। এখন যদি আমি এনার্জি বারবার মেজার করি, এই কেট, এই নাম্বার এবং আমার এই স্টেট ভেক্টর কেট ইএন, ওই স্টেট ভেক্টর আর কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে স্টেট অফ ডেফিনিট এনার্জি। এখানে এনার্জি ইএন পাওয়ার সম্ভাবনা 1, অন্য এনার্জি পাওয়ার সম্ভাবনা 0। এন একটা নির্দিষ্ট নাম্বার, এন যদি 5 হয় এবং স্টেট ভেক্টর যদি E5 হয়, তাহলে E5টাই পাবো বারবার, অন্য E4 পাবো না, E17 পাবো না। So the of the system, a state of the system is a state where the system has a definite energy, En. Here you have taken Cn0 to be 1, or Cm0 is equal to 0 if m is not equal to n. Okay, যখন করেছি in equation 5, এখানে equation 5 এ ফিরে যাও। পার্টিকুলার এন রেখে দিয়েছি, আর অন্য এখানে একটু নোটেশনে প্রবলেম হচ্ছে আর কি। এখানে আমি ধরেছি এন এর উপর সাম হচ্ছে, আবার ওইখানে ধরেছি এন একটা ফিক্সড ইন্ডেক্স। এখানে রানিং ইন্ডেক্স যদি কে ধরতাম তাহলে সুবিধা হতো। এখানে ধরো এন না বলে রানিং ইন্ডেক্স বলো কে। ধরো রানিং ইন্ডেক্স কে, সাম ওভার কে সি কে নট কে টি কে। কে এর একটা যে কোনো একটা নির্দিষ্ট মান নাও, সেই মানটা ধরো এন। কে আছে তো? আচ্ছা, আমি আবার আমার ডকুমেন্ট ক্যামেরায় ফিরে যাই। লিখেছি আমার ওইখানে ইকুয়েশন 5 এভাবে লেখা আছে, এনটাকে রানিং ইন্ডেক্স বললাম, ডামি ইন্ডেক্স বলে লিখেছিলাম। আচ্ছা, এন তো ডামি, কারণ এন এর উপরে সাম আছে। এর উপরে যেহেতু সাম আছে, এখানে ইন্ডেক্সটা এন না বলে কে বলতে পারো, এল বলতে পারো, আই বলতে পারো, যে ইচ্ছা মতো বলো, কারণ যাবে একই। সাই অফ 0 কে এইভাবে লেখো, summed over k from 1 to infinity, ck0 k
এটা এভাবে করা ঠিক হবে, কারণ পরবর্তীতে যখন আলোচনা করছি তখন এনটা একটা নির্দিষ্ট ফিক্সড ইন্ডেক্স ধরে নিয়েছি, রাইট? যখন বলছি যে একটা পার্টিকুলার, এটা যখন বলছি, যখন let psi of 0 be equal to ket n, n এর মান ধরো 5, এখন কিন্তু n একটা নির্দিষ্ট, n এর উপরে সাম নাই, একটা ফিক্সড n, ওকে? তো ফিক্সড n। আবার এখানে আমি যদি এখন এইভাবে লিখি তাহলে এখানে nটা ফিক্স না, এখানে nটা ডামি। এই n ফিক্সড n আর এই রানিং n, এদের মধ্যে কনফিউশন যাতে না হয়, সেহেতু এখানে রানিং nটাকে রানিং কে দিয়ে করো, কারণ এখানে রানিংটা ডামি। রানিং ইন্ডেক্স n মানে যেটার উপর সাম হচ্ছে সেটা n বলো কে বলো একই কথা। এখন খেয়াল রাখো, n একটা ফিক্সড নাম্বার, এখানে কেটা ফিক্সড নাম্বার না, কে 1 2 3 4 5, এইভাবে 1 2 সাম করার সময় যখন কে n এর সমান হলো তখন ওটার মান 1, C1 এর মান 1, ধরো k ইকুয়াল টু 5, ধরো n ইকুয়াল টু 5, একটা নির্দিষ্ট মান, আর k এর মান 1 2 3 4 5 6 ইনফিনিটি এভাবে যাচ্ছে, কিন্তু C1 0 ইকুয়াল টু 0, 2 ধরলে 0, 3 ধরলে 0, 4 ধরলে 0, 5 ধরলে 1, 6 ধরলে 0, এইভাবে যাচ্ছে। তার মানে সি কে এর মান 0 সবসময়, শুধু কে এর মান যখন n তখন ওটা 0 না, তাহলে সি কে 0 লেখা হবে ডেল্টা কে এন। ওকে, এইভাবে করলে সুবিধা হতো। যাই হোক, এটা খুব বেশি একটা অসুবিধা হওয়ার কথা না। তাহলে ওই এক্সপ্যানশন কোএফিশিয়েন্টে আমি কিভাবে করেছি, ওই এক্সপ্যানশন কোএফিশিয়েন্টে যদি আমি একটা নির্দিষ্ট n পিক আপ করে নেই, আর অন্য n এর জন্য যদি আমি m যখন অন্য ভ্যালুর জন্য যদি আমি কোএফিশিয়েন্টটাকে 0 ধরি আর একটা নির্দিষ্ট n এর জন্য কোএফিশিয়েন্ট 1 হয়, তাহলে এটা পাবো। এটা যদি হয় তাহলে দেন অ্যাকর্ডিং টু ইকুয়েশন 11 কি হচ্ছে, তাহলে সাই এট লেটার টাইম কি হবে, এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট মান, ওটাকে লেটার টাইম করলে ওই করসপন্ডিং ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ দাও, সাই এট লেটার টাইম হবে e to the power minus int by h cut, that's according to 11। ওই 11 মানে সলিউশন, 11 এ কি আছে, এইটা, এখানে একটা টার্ম 1, একটা টার্মের জন্য cn0 1, বাকিগুলোর জন্য cn0 0, তাহলে ধরো ওই টার্মের জন্য cn0 যদি 1 হয়, ওটা করসপন্ডিং এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর কি হবে, e to the power minus int by h cut, তাহলে psi of t তেও একটা টার্ম আছে। psi of 0 যদি এটা হয়, তাহলে অ্যাকর্ডিং টু ইকুয়েশন 11 psi of t is equal to ওই এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট টাইম 0 তে যে এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট ছিল সেটাকে মাল্টিপ্লাই করতে হবে বাই দ্য করসপন্ডিং ফেজ ফ্যাক্টর। এখানে একটাই ছিল টার্ম ktn, ওটার কোএফিশিয়েন্ট ছিল 1, cn0 ছিল 1, বাকিগুলো সব শূন্য ছিল, তো cn0 কে মাল্টিপ্লাই করতে হবে বাই দিস ফেজ ফ্যাক্টর, সো that way I'll get the state vector at the later time t। এখন খুব সোজা হলো, if I know the state vector time 0, at time 0 the state vector happens to be an eigenvector of h with eigenvalue n, at t state vector gets simply multiplied by a phase factor। এখন একটা ভেক্টরকে যদি একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ দেই, গুণ দেওয়ার পরে যদি একটা দ্বিতীয় ভেক্টর পাই, তাহলে প্রথম ভেক্টর আর দ্বিতীয় ভেক্টর কিন্তু একই, they represent the same physical state। একটা ফিজিক্যাল স্টেটকে যদি একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ দেই, ওই স্টেটের একটা কোনো পরিবর্তন হয় না, ওই স্টেটটা রিপ্রেজেন্টস একটা ওভারঅল ফেজ ফ্যাক্টর দিয়ে যদি একটা আমার স্টেট ভেক্টরকে, ইএনটা কিন্তু স্টেট ভেক্টর, আদি সময়ের স্টেট ভেক্টর, আদি সময়ের স্টেট ভেক্টরকে একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ দিয়ে পরবর্তী সময়ের স্টেট ভেক্টর পেয়েছি। এখন পরবর্তী সময়ের স্টেট ভেক্টর আর আদি সময়ের স্টেট মধ্যে তফাৎ কি, তফাৎ ইজ সিম্পলি বাই এ মাল্টিপ্লিকেটিভ ফেজ ফ্যাক্টর। ফ্যাক্টর আর ভেক্টর দুটা উচ্চারণ ঠিক মতো করতে হবে।
তাহলে this ket psi of t আর এই ket psi of 0, তার মানে ket en, they represent the same state because they differ only by a multiplicative phase factor. তাহলে ইকুয়েশন 12 এটা হচ্ছে আদিতে স্টেট ভেক্টর, আর ইকুয়েশন 13 এটা হচ্ছে টি সময় পরে স্টেট ভেক্টর। একই তো, psi of naught এবং psi of t, they represent the same state. ম্যাথমেটিক্যালি একটাকে আর এটাকে গুণ দিয়েছি বাই ফেজ ফ্যাক্টর, গুণ দিলে কিন্তু আমার ফিজিক্যাল স্টেটের কোনো পরিবর্তন হয়নি। সো ইকুয়েশন 12 and ইকুয়েশন 13 থেকে আমরা দেখি যে we see that both the vectors psi at naught and psi at t represent the same state of definite energy En, same physical state. ভিন্ন ket, but they represent the same physical state. এই স্টেটে আমার সিস্টেমটার এনার্জির একটা ডেফিনেট মান আছে, সে মানটা হচ্ছে En। এই স্টেটেও আমার সিস্টেমটার এনার্জির একটা ডেফিনেট মান আছে, of t and ktn, they represent the same state. একটা স্টেটের এনার্জি ডেফিনেট মান থাকলে পরবর্তী স্টেটেও এনার্জি ডেফিনেট মান থাকবে, কারণ তারা বেসিক্যালি দ্য সেম স্টেট, because they differ by an overall phase factor. Ktn, which is psi at 0, and psi at t, they differ by an overall phase factor, so they represent the same state. তার মানে স্টেটের কোনো পরিবর্তন হলো না ফিজিক্যালি, একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ হলো ঠিক আছে, কিন্তু আসলে আদতে কোনো এক্সপেরিমেন্ট করে বোঝা যাবে না যে স্টেটের কি পরিবর্তন হয়েছে, কারণ they represent the same state. Ktn এবং ket psi t represent the same physical state. ম্যাথমেটিক্যালি একটু তফাৎ আছে। Okay. The states of the system with definite energy are called stationary states, because in such states, the expectation value of any observable A is time independent. এমন একটা স্টেট নিলাম যে স্টেটে এনার্জির একটা ডেফিনেট মান আছে। ওকে, এই স্টেটে তে এনার্জি একটা ডেফিনেট মান আছে। এইচকে যদি এইচ অপারেটরকে যদি আমি সাইর উপরে এক করাই, যেহেতু এটা একটা সংখ্যা, এইচ এই সংখ্যাটাকে পার হয়ে গিয়ে ইএন এর উপরে এক করবে, ইএন কেট ইএন এর উপরে এক করলে আমি পাবো ইএন কেট ইএন, তার মানে ইএন সাই অফ টি। তার মানে এটা যদি আইগেন কেট অফ এইচ হয়, তা আইগেন ভ্যালু ইএন, এটাও আইগেন কেট অফ এইচ উইথ দ্য সেম আইগেন ভ্যালু ইএন, কারণ এখানে একটা সংখ্যা, একটা কমপ্লেক্স সংখ্যা। ওকে, এগুলোকে বলা, এটা হচ্ছে দিস টু কেটিএন অথবা কেট সাই, দে আর স্টেটস হ্যাভিং ডেফিনিট এনার্জি। এই এক্সাম্পলে এনার্জির মান হচ্ছে ইএন। এই ধরনের স্টেটস গুলো স্টেটস অফ ডেফিনিট এনার্জি, এই যে সাই অফ টি, স্টেটস অফ ডেফিনিট এনার্জি, এগুলোকে বলা হয় স্টেশনারি স্টেট। স্টেশনারি মানে অপরিবর্তনশীল স্টেট। অপরিবর্তনশীল নামটা কেন হলো? অপরিবর্তনশীল নামটা হলো যে একটা মানে হচ্ছে যে কোনো অপারেটর নেই না কেন, সেই অপারেটরের এক্সপেকটেশন ভ্যালু অপরিবর্তিত থাকে ওই ধরনের স্টেটে। তা দেখাই, একটা অপারেটর এ নিলাম, এ রিপ্রেজেন্টস অ্যান অবজারভেবল। ধরো এ রিপ্রেজেন্টস যে কোনো অবজারভেবল, এ মাইট বি এইচ, or এ মাইট বি মোমেন্টাম, এ মাইট বি পজিশন, এ মাইট বি অ্যাঙ্গুলার মোমেন্টাম, যে কোনো একটা হারমিশন অপারেটর নাও করসপন্ডিং টু অ্যান অবজারভেবল, সেটার এক্সপেকটেশন ভ্যালু যদি ক্যালকুলেট করো, রাইট, এক্সপেকটেশন ভ্যালু ক্যালকুলেট করো, তাহলে ডান দিকে কেট সাই বা ব্রা সাই, মাঝখানে অপারেটর, ডান দিকে কেট সাই। ওই তাহলে এটা যদি লেখো, কেট সাইটা যদি এইরূপ হয়, ব্রা সাই কি হবে? ব্রা সাই হবে ব্রা ইএন, আর এই ফেজ ফ্যাক্টরটা কমপ্লেক্স কনজুগেট হয়ে যাবে। তাহলে এই যে ব্রা সাই হয়ে যাবে সাই নট, ব্রা ইএন, ইএন মানে সাই নট, আর ওইটার কমপ্লেক্স কনজুগেট হলো ই টু দ্য পাওয়ার আই এন টি বাই এইচ কাট, মাঝখানে অপারেটর আছে, আর কেট সাই অফ টি ইজ ই টু দ্য পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ কাট টাইমস কেট সাই অফ নট। এখন থেকে এই দুটো ফেজ ফ্যাক্টর কাটাকাটি চলে যাবে, 1 হবে। is nothing but expectation value of A in the initial state, psi naught A. তার মানে এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। এখানে স্টেট ভেক্টর ব্যবহার করেছি at টাইম t। এখন at টাইম t তে স্টেট ভেক্টর ব্যবহার করা, at টাইম 0 তে ব্যবহার করা একই উত্তর দিচ্ছে। তার মানে এটা এক্সপেকটেশন ভ্যালু ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম।
এটা যে কোনো অপারেটর হোক না কেন, ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। তার মানে if the system is in a stationary state হচ্ছে it's a state, যে স্টেটে এনার্জির মানটা ডেফিনেট, তার মানে স্টেটটা মাস্ট বি an eigen state of the Hamiltonian operator with that particular eigenvalue. ওকে, এরকম যদি স্টেট নেই, ওগুলোকে আমরা স্টেশনারি স্টেটও বলি, কারণ ওই ধরনের স্টেট এনার্জির মান তো কনস্ট্যান্ট আছেই, অন্য যে কোনো অপারেটর এক্সপেকটেশন মান কনস্ট্যান্ট থাকবে, যে কোনো কিছু মেজার করো না কেন। একটা স্টেশনারি স্টেট আমার সিস্টেমটা আছে, তুমি যে কোনো জিনিস মেজার করো না কেন ওই স্টেটে, ওই জিনিসটা হয়তোবা what is the probability of getting A1 in a measurement of observable A, এই জিনিসটা তো মেজার করতে পারো, যে কোনো জিনিস, অথবা এক্সপেকটেশন ভ্যালু অফ A মেজার করবো, যাই মেজার করো না কেন ওইটা সময়ের সাথে পরিবর্তিত হবে না, এই জন্য ওটাকে বলে স্টেশনারি স্টেট, অপরিবর্তনশীল স্টেট। তো ম্যাথমেটিক্যালি একটা ফেজ ফ্যাক্টর দিয়ে গুণ আছে, একটা ম্যাথমেটিক্যালি পরিবর্তন হচ্ছে ওই ফেজ ফ্যাক্টর কারণে, কিন্তু ফিজিক্যালি পরিবর্তন হচ্ছে না। ওই স্টেটের উপরে যে কোনো মেজার করো না কেন, যে উত্তরটা পাবে সেই উত্তরটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, একটু পরে করলেও একই উত্তর পাবে। আরেকটা উদাহরণ দেখাই, এরকম একটা স্টেটে, স্টেশনারি স্টেটে, লেট আস নাও ক্যালকুলেট দি position probability density of a particle in a stationary state. আমি একটা সিঙ্গেল পার্টিকেল চিন্তা করছি, এই সিঙ্গেল পার্টিকেলটা এখন ধরো চিন্তা করো ইট এক্সিস্ট ইন এ স্টেট, এই সিঙ্গেল পার্টিকেলটা এনার্জির মান ডেফিনেট। একটা সিঙ্গেল পার্টিকেল আমার সিস্টেম চিন্তা করছি, ওই পার্টিকেলটার একটা স্টেট ভেক্টর আছে, সেই স্টেট ভেক্টর হ্যাজ এ ডেফিনেট, ইজ অলসো অ্যান আইগেন ভেক্টর, that state vector is also an eigenvector of H with some eigenvalue, তাহলে সেই eigenvalueটাই হচ্ছে definite energy, ওইটাই হচ্ছে ওই স্টেটে ওই পার্টিকেলটার এনার্জি। এনার্জি যদি মেজার করো ওটা নিশ্চিতভাবে পাবে। ওকে, আমি ওই স্টেটে যেখানে এনার্জিটা ডেফিনিট, এনার্জি ডেফিনিট মানে অন্য কোয়ান্টিটি ডেফিনিট হবে তেমন কোনো কথা নেই, পজিশন যে ডেফিনিট ভ্যালু হবে এমন কোনো কথা নেই, এনার্জি ডেফিনিট হতে পারে। ওকে, let us now calculate the position probability density of a particle in a stationary state. Equation 13 expressed in correct representation can be written as, equation 13 কোনটা দেখে নাও, এই equationটা gives you the state ket at a later time t if I know the state ket at the earlier time. They're basically the same state. এটা কোঅর্ডিনেট, এটা যদি ওয়েভ ফাংশন চাই psi of t এর টাইম t, যদি আমি ওয়েভ ফাংশন চাই তাহলে আমি কি করব, get psi of t কে আমি bra x দিয়ে গুণ দেব, তার মানে I'll take the scalar product of bra x and get psi of t. Get x টা কি, get x is the eigenket of the position operator with eigenvalue ছোট হাতের x, আর psi টা হচ্ছে state ket. So I take the state ket, state vector এর এই স্টেট কেটের ওভারল্যাপ নিব উইথ কেট এক্স, তার মানে ব্রা এক্স দিয়ে গুণ দেব, অপারেট করবো অন কেট সাই টি, এটাকে বলে স্কেলার প্রোডাক্ট অফ কেট এক্স উইথ কেট সাই, ইজ দ্য কম্পোনেন্ট অফ সাই অ্যালং এক্স। তাহলে এই সাই অফ টির মধ্যে একটা ফেজ ফ্যাক্টর আছে, ওটার তো সংখ্যা, ওই সংখ্যাটা বাইরে এনে ওই ব্রা এক্স কেট ইএন এর ডান পাশে বাঁ পাশে বসে গেল। আচ্ছা, এটাই তো ওয়েভ ফাংশন এট টাইম টি, সাই অফ এক্স টি, এটা ফেজ ফ্যাক্টর। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আইগেন কেট ইএন, আইগেন কেট ইএন হচ্ছে স্টেট কেট এট টাইম জিরো, এটা হচ্ছে আইগেন কেট ইএন এর পজিশন রিপ্রেজেন্টেশন, তার মানে এটা হচ্ছে আইগেন ফাংশন, এটাই যে ইটস দ্য ফাংশন অফ এক্স, phi n of x, it's an eigen function of h with eigenvalue en. It's an eigenfunction of h in the coordinate space with eigenvalue en. A eigenfunction of h, phi n of x, is also the wave function at time zero, because ket en is equal to ket psi naught. Time zero te state ket or eigen ket একই জিনিস, ফলে eigenfunction phi n of x is also the wave function at time zero. তাহলে
phi n of x কে লেখা যেত psi x, 0। তাহলে এটা হচ্ছে ওয়েভ ফাংশন at time 0। এখানেই দেখো না, এই ফর্মুলা যদি t = 0 বসাও, psi x 0 হলে কি হয়? phi n of x। phi n of x মানে এইটা, ওভারল্যাপ অফ ktn উইথ ket x। এটাই ফাংশন অফ x, লেখা হচ্ছে phi n of x, where phi n of x is the eigenfunction of the Hamiltonian operator with eigenvalue en, defined as, এভাবে এটাই হচ্ছে সংজ্ঞা। It's a overlap between ket ex and ket en is a function of x। এই eigenvalue x continuously vary করে, ফলে ওটাকে x টাকে ইন্ডেক্স হিসাবে না দেখে ফাংশন হিসাবে দেখা ভালো, phi n of x। Thus the wave function psi xt at the later time, at time t, is the eigenfunction phi n of x, which is the wave function at time 0 multiplied by a phase factor. Okay. এখন যদি তুমি at time t position probability density বের করার চেষ্টা করো, position probability density psi star x of t গুণ psi of x of t, এটা হচ্ছে mod psi স্কয়ার। এবং যেহেতু psi এবং phi এর মধ্যে তফাৎ হচ্ছে একটা ওভারঅল ফেজ ফ্যাক্টর, মড স্কয়ার যখন করবে ওই ওভারঅল ফেজ ফ্যাক্টরের মডুলাস তো 1, ওই ফেজ ফ্যাক্টর উঠে যাবে, তাহলে আমার থাকবে phi n x of mod স্কয়ার। phi n x হচ্ছে ওয়েভ ফাংশন at time 0, ওটার মড স্কয়ার। তার মানে এটা কি? পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি at time 0। Okay. Thus we see that the position probability density of a particle in a stationary state is independent of time। শুধু পজিশন প্রবাবিলিটি ডেন্সিটি না, যে কোনো মেজারেবল জিনিস, যে কোনো জিনিস যদি তুমি মেজার করো, স্টেটটা যদি স্টেশনারি স্টেট হয়, তাহলে সেই জিনিসের মান অপরিবর্তিত, সময়ের সঙ্গে পরিবর্তন হবে না। তুমি এখন মেজার না করে যদি পরবর্তীতে 1 ঘন্টা পরে মেজার করো, একই উত্তর পাবে। সুতরাং ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। আমি সেই কথাটা এখানে ফাইনালি বলছি, ইন এ স্টেশনারি স্টেট no measurable quantity of the system changes with time t, that is, the measurable quantities are stationary। all measurable quantities are stationary। stationary মানে হচ্ছে সময়ের সাথে অপরিবর্তিত থাকে। আরেকটা হচ্ছে যে কোনো নির্দিষ্ট সময়ে কোনো জিনিসের মান প্রতিটা পয়েন্টে সমান, সেটাকে কনস্ট্যান্ট বলে না, সেটাকে বলে ইউনিফর্ম। কিন্তু যে কোনো এক জায়গায় কোনো জিনিসের মান যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তাহলে সেই জিনিসটা বলা হয় স্টেশনারি। স্টেশনারি কথাটা মানেই হচ্ছে সময়ের সাথে অপরিবর্তিত থাকবে। ফলে যদি আমার সিস্টেমটা এমন একটা স্টেটে থাকে, যেই স্টেটে যে কোনো জিনিসই তুমি মেজার করো না কেন সেটা সময়ের সাথে অপরিবর্তিত থাকবে, তাহলে সেই পার্টিকুলার স্টেটটাকে বলা হবে স্টেশনারি। এবং আমি আলোচনায় এটাই দেখা গেল যে স্টেশনারি স্টেট হচ্ছে এমন সেই সব স্টেট যে সমস্ত স্টেটে পার্টিকেলটার এনার্জির একটা নির্দিষ্ট মান থাকে। কারণ বেসিকলি a stationary state is an eigenstate of Hamiltonian operator with some eigenvalue En। সেই কারণেই ওই স্টেশনারি স্টেটে এনার্জির মান ডেফিনিট En, অন্য অপারেটরের মান ডেফিনিট হয়, কিন্তু এক্সপেক্টেড মান ক্যালকুলেট করা যাবে এবং এক্সপেক্টেড মান সময়ের সাথে অপরিবর্তিত থাকবে। সো স্টেটস উইথ ডেফিনিট এনার্জি আর স্টেশনারি স্টেটস। ওগুলোকে কেন স্টেশনারি স্টেট বলা হয়? কারণ ওই ধরনের স্টেটে নো মেজারেবল কোয়ান্টিটি অফ দ্য সিস্টেম চেঞ্জেস উইথ টাইম, দ্যাট ইজ দ্য মেজার্ড কোয়ান্টিটিজ আর স্টেশনারি। ওকে, আমার পস্টুলেট 7 বলে লেকচার 7 আলোচনা এখানেই শেষ হলো।